আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জবাবদিহিমূলক সংসদের যাত্রা শুরু, সংসদ নেতা তারেক রহমান। সংসদকে জনকল্যাণের কেন্দ্রে পরিণত করার আহ্বান বিরোধী দলীয় নেতার। সংসদের রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামাত জোটের ওয়াকআউট। ফ্যাসিবাদ পতনে গণতন্ত্রের যাত্রা শুরু বললেন রাষ্ট্রপতি। জবাবদিহিতার পাশাপাশি জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার নতুন সংসদ সদস্যদের। মন্ত্রী হলেন আহমেদ আজম খান। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ সারি, তেলের অভাবে অনেক পাম্প বন্ধ। শুক্র ও শনিবার সারা দেশে ডিপো খোলা রাখার সিদ্ধান্ত। এবং ইরানের সাথে মার্কিন জোটের যুদ্ধে ঝুঁকিতে উপসাগরীয় অঞ্চল। তেহরানের পতন আসন্ন, হুঙ্কার ট্রাম্পের। শর্ত না মানা পর্যন্ত প্রতিশোধ, বলছে ইরান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জবাবদিহিমূলক সংসদের নবযাত্রা সূচিত হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রথম অধিবেশনে দেয়া স্বাগত বক্তব্যে তিনি বলেন, দলমতের ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ মুক্ত সার্বভৌম ও সমৃদ্ধ দেশ গড়তে কারো মধ্যে বিরোধ নেই। অন্যদিকে ফ্যাসিজমের কবলে পড়ে বেশিরভাগ সময় সংসদ অকার্যকর ছিল মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজের অসঙ্গতি দূর করে সংসদকে জনকল্যাণের কেন্দ্রে পরিণত করতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন হাফিজউদ্দিন আহমদ আর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে দ্বিতীয়বারের মতো বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে শুরু হয় নতুন সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা পর্ব পরিচালনা করেন বিএনপির প্রবীণ নেতা ড খন্দকার মোশাররফ হোসেন। সূচনা বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চান। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। পরে স্পিকার পদে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমরা যারা সংসদে বসতে পেরেছি কেউই এই শহীদের রক্তের সাথে বেইমানি করব না, কারণ জুলাই গণ অভ্যুত্থান মানে শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য, একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। পরে দিনের কার্যসূচি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে এবং জুলাই শহীদদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। বিরোধী দলের দাবিতে জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ দলের মরহুম অন্যান্য নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামও যুক্ত করা হয় শোক প্রস্তাবে। এ নিয়ে আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। নিহতদের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে দর্শনার্থী গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। দশম, একাদশ ও দ্বাদশ বিগত ৩ সংসদই গঠিত হয়েছিল বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে, ফলে ৩ সংসদই ছিল একতরফা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার পর এবার যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। জনমানুষের প্রত্যাশা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর ও প্রাণবন্ত হয়ে উঠবে এই সংসদ, একই সাথে প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে জামাত নেতৃত্বাধীন বিরোধী দল। তবে সাধুবাদ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, দেশে গত ১.৫ দশক ফ্যাসিবাদী শাসন চলেছে। স্বৈরাচারের পতনে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এদিকে আপত্তি সত্ত্বেও রাষ্ট্রপতিকে ভাষণের সুযোগ দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র। সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেন কিনা সে বিষয়ে দৃষ্টি ছিল সবার। অধিবেশনের শেষ পর্বে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। এতে আপত্তি জানান জামাত নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি লিখিত ভাষণ শুরু করলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তারা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, এ অবস্থায় ভাষণ চালিয়ে যান রাষ্ট্রপতি। প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের এমপিরা। এবং নির্বাচনে অংশগ্রহণ। আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি আওয়ামী লীগকেই ফ্যাসিস্ট উল্লেখ করে বলেন, তাদের পতনে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই। রাষ্ট্রপতি বলেন, গত 1.5 দশকে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করা হয়েছে। মানুষের আস্থা ফেরাতে এখন উদ্যোগ নিচ্ছে সরকার। বিতাড়িত ফ্যাসিবাদী শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। 50 মিনিটের ভাষণে বিএনপি সরকারের প্রশংসার পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় তুলে ধরেন রাষ্ট্রপতি। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য।
রাষ্ট্রপতির ভাষণের পর আগামী রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার। মুলতবি করা হলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক। নতুন বাংলাদেশের নতুন সংসদ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্টজনরা। জানান, জবাবদিহিতার পাশাপাশি জন আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হবে এই সংসদ। প্রথম অধিবেশনে যোগ দিয়ে সংসদ সদস্যরা বলেন, বাস্তবায়িত হবে জুলাই শহীদের আকাঙ্ক্ষা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। 297 জনের মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত 209 জন সংসদ সদস্য নিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। উচ্ছ্বাস আনন্দ নিয়ে প্রথম দিনে সংসদে যোগ দেন এমপিরা। এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণ করতে কাজ করবে বলে জানান তারা। বলেন, দীর্ঘ 15 বছর দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা থেমেছিল। জনগণের রায়ে গঠিত এই সংসদ সাধারণ মানুষের সকল সমস্যা নিরসনে কাজ করবে। বিলোপ হবে ফ্যাসিবাদী ব্যবস্থার। যে দিনের জন্য, যে মুহূর্তের জন্য সারা জাতি 17-18 বছর অপেক্ষা করেছে, যে গণতান্ত্রিক যাত্রা, শহীদের আকাঙ্ক্ষা, রক্তের আকাঙ্ক্ষা, এই জাতির প্রত্যাশা এমন একটি যাত্রায় পরিণত করতে হবে যে যাত্রার মধ্য দিয়ে আমরা একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচারের সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র পাই। এই সংসদের কার্যকারিতার উপর আমাদের আগামী দিনে যে সংসদীয় গণতন্ত্র এবং গণতান্ত্রিক অর্ডার, যেটা আমরা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করেছি, সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। সংসদ যাতে একটা সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেই চেষ্টা অব্যাহত থাকবে। অবশ্যই এটা ফাংশনাল আমরা একটা পার্লামেন্ট চাই, যেই পার্লামেন্টে জাতির সকল সমস্যার সমাধান হচ্ছে পার্লামেন্ট থেকে উঠে আসবে। সকল রাজনৈতিক দলের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন দেশ পরিচালনার ক্ষেত্রে। সকলের জন্য যে বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ, সেরকম একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। এদিন এমপিরা ছাড়াও অতিথি হিসেবে সংসদে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। সংসদ নিয়ে প্রত্যাশার কথা জানান তারা। এই সংসদ অধিবেশনের ভেতর দিয়ে অন্ততপক্ষে আরেক ধাপ আমরা অগ্রসর হলাম। নতুন বাংলাদেশ নতুন ভাবে যে যাত্রা শুরু করলো, এটা আজকে যা দেখলাম আমি প্রথম দিকে, আমার মতো আমি অত্যন্ত আশাবাদী। ইট ইজ এ নিউ হরাইজন, এ ডেমোক্রেটিক হরাইজন। তো এটা দিয়ে আশা করি দেশ এগিয়ে যাবে। নবীন প্রবীণের সমন্বয়ে একটি প্রাণবন্ত সংসদ জনগণের কথা বলবে, এমনটাই প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে যুক্ত হলেন আরও এক নতুন সদস্য। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। জাতীয় সংসদে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। বুধবার রাত থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানি সংকট নেই বলা হলেও বাস্তবে তেলের অভাবে বন্ধ রয়েছে অনেক পেট্রোল পাম্প। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না করায় বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে পাম্প। জামিল হাসান শান্তর রিপোর্ট। সারা রাত ধরেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। এদিকে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ। এতে গ্রাহকদের দুর্ভোগ আরও বেড়েছে। পাম্পের সামনে আপনার সাইনবোর্ড লাগানো যে এখানে অকটেন নাই, দেখা গেল যে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘোরার পরে 300 টাকার তেল পাই। আমরা যারা রাইড শেয়ার করি সারাদিনে 300 টাকার তেলে কি হয়? আমরা যারা রাইড শেয়ার করি তারা তো মোটামুটি একেবারে নাজেহাল অবস্থা। গতকাল থেকে ঘুরে যাইতেছি, তেল পাইতেছি না। সব পাম্পে পাওয়া যাচ্ছে না। সকাল 5টার সময় আসছি ভোর, এখন পর্যন্ত লাইনে দাঁড়ায় আছি, উল্টাপাল্টা অনেকে গাড়ি ঢুকাইতে তেল পাচ্ছি না। চাহিদার অনুপাতে তেল না পাওয়ায় পেট্রোল পাম্প মালিক ও গ্রাহক ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। তাই তেল মজুত না করার পরামর্শ তাদের। যদি আপনার ডিপো তেল দেয় তবে না আমরা তেল দেবো। গতকাল আমাদের টোটালি ডিপো থেকে তেল দেয় নাই। এক গাড়ি ডিজেল দিতে, ডিজেল আমরা বিক্রি করে ফেলছি, কিন্তু অকটেন তো আমাদের দেয়নি। 18,000 27,000 লিটার তেল পাই, সেখানে আমাদের অকটেন দিচ্ছে মাত্র 9,000 লিটার।
এই যে গ্যাপটা এটা আমরা কিভাবে পূরণ করব? এদিকে সংকট মোকাবেলায় শুক্র ও শনিবারও ডিপো থেকে তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে বৈধ থাকল চুক্তি প্রক্রিয়া। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান। গত বছরের ৪ ডিসেম্বর দ্বিধা বিভক্ত রায় দিয়েছিলেন হাইকোর্ট। ফলে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে তিনি তা নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠান। গত ২৯ জানুয়ারি চুক্তি প্রক্রিয়া বৈধ বলে রায় দেন বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে ১৩তম দিনে চরম অনিশ্চয়তায় উপসাগরীয় অঞ্চল। একদিকে তেহরানের পতন আসন্ন বলে হুঙ্কার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, অন্যদিকে ইরান বলছে তাদের দেয়া শর্ত মানলেই বন্ধ হবে প্রতিশোধ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরাশক্তি আমেরিকার পক্ষেই ভোট, রাশিয়া, চীন বাদে অন্যান্য দেশগুলোর। মার্কিন বাহিনী হামলা অব্যাহত রাখলে ইরান থেকে সরতে অস্বীকৃতি জানিয়েছে রুশ পারমাণবিক সংস্থা রোসাটম। এদিকে মার্কিন ইসরায়েল জোটের আগ্রাসনে সৃষ্টি হওয়া জ্বালানি সংকটে থমকে গেছে বিশ্ব অর্থনীতি। অচলাবস্থা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে তুরস্ক ও ফ্রান্স। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। বৃহস্পতিবার সকালেই ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তেহরান, ইস্ফাহান এবং তাবরিজের গুরুত্বপূর্ণ রাডার নেটওয়ার্ক ও সরকারি অবকাঠামো ধ্বংস করার দাবি আইডিএফের, যদিও আবাসিক এলাকা ছিল অন্যতম লক্ষ্য। অনেকটা লক্ষ্যহীনভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দিশেহারা তেল আবিব, যদিও মার্কিন বাহিনীর লক্ষ্য হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণমুক্ত করা। আল জাজিরা বলছে দেশটির গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী এলাকার নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত হচ্ছে মার্কিন বোমারু বিমান B-1, B-2। তবে চীনা স্যাটেলাইটের মাধ্যমে নির্ভুল আঘাত হেনেছে তেহরান। বৃহস্পতিবার তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় তেহরান। একই সাথে ড্রোন হামলা চালানো হয় ইরাক, ওমান, বাহরাইনের তেল শোধনাগার সহ কুয়েত ও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। কাতারে জারি হয়েছে রেড অ্যালার্ট। ইরান খাদের কিনারায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবিও করেন তিনি। তার এমন দাবির পর ইরানের প্রেসিডেন্ট জানান যুদ্ধ বন্ধে ক্ষতিপূরণ নিশ্চিত সহ ৩ বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। এদিকে ইরানের মিনাবে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাতেই ১৭০ শিক্ষার্থী নিহতের প্রমাণ মেলায় ট্রাম্পের অভিশংসন দাবি করেছে কংগ্রেসের একাংশ। অন্যদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে ব্যারেল প্রতি $১০০.৫০। তেলের সংকটে বাতিল হয়েছে এয়ার নিউজিল্যান্ডের ১,০০০-এর বেশি ফ্লাইট। মান কমিয়ে বেশি সালফারযুক্ত তেল ব্যবহারের অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে সব শাখা সাময়িক বন্ধ করেছে সিটি ব্যাংক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাশ হলেও চীন ও রাশিয়া এর বিরোধিতা করে। আলাদা বিবৃতিতে সংলাপের মাধ্যমে সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে তুরস্ক ও ফ্রান্স। তবে এই যুদ্ধ প্রয়োজন ছিল এমনটাই প্রমাণ করতে মার্কিন জোট ইরানকে নিশ্চিহ্ন করার সংকল্প করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। দেশ এখন গণতান্ত্রিক পথে এগোচ্ছে এবং সশস্ত্র বাহিনী মুক্তিযোদ্ধাদের আদর্শ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বলেন, গত প্রায় 18 মাস দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। সেই সময় সেনাবাহিনী দায়িত্ব ও পেশাদারিত্বের সাথে জনগণের পাশে থেকে দেশের স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করেছে। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
18 মাস ধরে আমরা একটা বিশেষ সময় পার করেছি এবং সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল এবং সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল ছিল এবং সুন্দরভাবে কাজ করেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনারা যে সেনাবাহিনীর যে ফাউন্ডেশন যেটা রচিত করেছেন, সেই ফাউন্ডেশনের ফলে আজকে এই সেনাবাহিনী এভাবে দৃঢ়তার সাথে তাদের কাজগুলো করে গেছে। রাজধানী লেডিস ক্লাবে অনুষ্ঠিত হলো কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। অনুষ্ঠানে কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল সহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের কেবল অপারেটর খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অংশীজনরা। পরে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। এবার অর্থ সংবাদ। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলে আলু তুলছেন কৃষকরা। এবার ফলন ভালো হলেও দাম পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। ফলে লাভের বদলে লোকসানের হিসাব কষতে হচ্ছে চাষিদের। কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার চর ও দ্বীপচর সহ প্রায় ১২টি ইউনিয়নে আগাম আলু চাষ করেছিল কৃষকরা। এবারের লক্ষ্যমাত্রার চেয়ে আলুর আবাদ হয়েছে বেশি। ইতোমধ্যে জমি থেকে আলু তোলা শুরু করেছেন চাষিরা, কিন্তু দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন তারা। প্রতি কেজি আলুর দাম স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ টাকা দরে। ১ লাখ টাকা ঋণ করছি, করি আলু করছি, সে আলু দামের লস খাচ্ছি। ৮ টাকা ১০ টাকা বেচলে কেজিতে ৫-৭ টাকা লস। সার, বীজ, কীটনাশকের যে দাম, লেবার কস্টিং বেশি। কৃষি বিভাগ বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বর্তমানে আলুর দাম কিছুটা কম থাকলেও আশা করা হচ্ছে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে আমাদের ৪,০০০ হেক্টর আলু সংগ্রহ হয়েছে। বর্তমানে আলুর বাজার দর কিছুটা কম থাকলেও আমরা আশা করছি কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যমুনা ফিউচার পার্কে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের। উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এই আউটলেটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা তৌসিফ মাহমুদ। উপস্থিত ছিলেন মডেল তারকা, স্টেপ ফুটওয়্যারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রেতা ও শুভানুধ্যায়ীরা। স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, শুরু থেকে স্টেপ ফুটওয়্যার ক্রেতাদের জন্য আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত গুণগত মান এবং আরামদায়ক ফুটওয়্যার উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ মাহমুদ বলেন, স্টেপ ফুটওয়্যার সবসময় স্টাইল, কমফোর্ট ও কোয়ালিটির চমৎকার সমন্বয় উপস্থাপন করে। এ কারণেই দেশের তরুণ প্রজন্মের কাছে এটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন আউটলেটের উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ মূল্য ছাড় সহ নানা আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা। আন্তর্জাতিক সংবাদ। পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল আকসা মসজিদ বন্ধ রাখার ইসরায়েলি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে মুসলিম বিশ্বের ৮ দেশ। নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। এক যৌথ বিবৃতিতে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, জেরুজালেমের মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, দখলকৃত জেরুজালেম এবং সেখানকার মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। অবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি মুসলমানদের নির্বিঘ্নে ইবাদত করার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা। ৮৪তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সমাজসেবায় ২১ পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তার জন্মদিনে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগের প্রধান আলী আব্বাস, মঞ্জুর কাদের মঞ্জু ও আবুল হাসনাত।
দুপুরে নগরী নাসিরাবাদ হাউজিং সোসাইটির তাহমিনা মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে আল আজহার একাডেমির শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুফি মিজানুর রহমানের সুস্থতা কামনায় দোয়া করেন। এই সময় পিএইচপি ফ্যামিলির পরিচালক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আপনারা সারা জীবন আমাকে যেই স্নেহ ভালোবাসা দোয়া প্রার্থনা আমাকে আমার পরিবারকে আমাদেরকে উজ্জীবিত করেছেন, আমরা বিগলিত হৃদয় আল্লাহর দরবারে শুকরগুজারি করি এবং আপনাদের সকলের কাছে বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব এবং এটিএন বাংলা এটিএন নিউজের আপনারা যারা আছেন সকলের প্রতি আমাদের সকলকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি। এবার খেলার খবর। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে শাহিন শাহ আফ্রিদির দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারানোয় ফুরফুরে মেজাজে আছে স্বাগতিকরা। বোলাররা ফর্মে ফেরায় ব্যাটারদের জন্য কাজটা সহজও হয়ে গেছে অনেকটা। তবে দ্বিতীয় ওয়ানডে জয় সহজ হবে না বলেই ধারণা টিম টাইগার্সের। সিরিজে ফিরতে মরণপণ করেই মাঠে নামবে পাকিস্তানও। তবে এই সিরিজের দু দলেরই উদ্দেশ্য আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি এবং টিম কম্বিনেশন ঠিক করা। তবে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে মেহেদী হাসান মিরাজের দলকে র্যাঙ্কিং পয়েন্ট বাড়াতে হবে। সুতরাং সিরিজ জয় লক্ষ্য টাইগারদের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল বেলা 2:15 শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জবাবদিহিমূলক সংসদের যাত্রা শুরু, সংসদ নেতা তারেক রহমান। সংসদকে জনকল্যাণের কেন্দ্রে পরিণত করার আহ্বান বিরোধী দলীয় নেতার। সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামাত জোটের ওয়াকআউট। ফ্যাসিবাদ পতনে গণতন্ত্রের যাত্রা শুরু বললেন রাষ্ট্রপতি। জবাবদিহিতার পাশাপাশি জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার নতুন সংসদ সদস্যদের। মন্ত্রী হলেন আহমেদ আজম খান। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ সারি, তেলের অভাবে অনেক পাম্প বন্ধ। শুক্র ও শনিবার সারা দেশে ডিপো খোলা রাখার সিদ্ধান্ত। এবং ইরানের সাথে মার্কিন জোটের যুদ্ধের ঝুঁকিতে উপসাগরীয় অঞ্চল। তেহরানের পতন আসন্ন, হুঙ্কার ট্রাম্পের। শর্ত না মানা পর্যন্ত প্রতিশোধ বলছে ইরান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।